সবাইকে স্বাগত জানাচ্ছি সাদিস একাডেমির পক্ষ থেকে। আজকে আমি জীব পরিসংখ্যানের গণসংখ্যা নিবেশন নিয়ে আলোচনা করব। গণসংখ্যা নিবেশন কি এবং গণসংখ্যা নিবেশন কিভাবে প্রস্তুত করা হয় তা নিয়ে আলোচনা করব। গণসংখ্যা নিবেশন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের পার্থক্যের আলোকে তথ্যমালাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শ্রেণী ও গণসংখ্যা অথবা বিচ্ছিন্ন রাশি ও গণসংখ্যা আকারে একটি সারণীতে উপস্থাপন করলে তাকে গণসংখ্যা নিবেশন বলে। অর্থাৎ গণসংখ্যা নিবেশনটা হলো যে কতগুলো তথ্যমালা, এই তথ্যমালাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তাদেরকে শ্রেণীতে বিভক্ত করে অথবা শ্রেণী না থাকলে বিচ্ছিন্ন রাশিতে বিভক্ত করে, এবং যদি শ্রেণীতে বিভক্ত করা হয় তার গণসংখ্যা প্রতিটা শ্রেণীর বিপরীতে যে গণসংখ্যা অথবা বিচ্ছিন্ন রাশি থেকে প্রতিটা বিচ্ছিন্ন রাশির বিপরীতে যে গণসংখ্যা, এই গণসংখ্যা সাজিয়ে যে একটা সারণী উপস্থাপন করা হয় তাকে বলা হয় গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশন দুই প্রকারের হয়ে থাকে। একটা হলো বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, আরেকটা হলো অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। আমরা দেখব যে বিরত এবং অবিরত গণসংখ্যা নিবেশন। প্রথমে আসি বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। কোনো অশ্রেণীকৃত তথ্য সারিতে কোনো সংখ্যাটি কতবার আছে তা সাজিয়ে লিখে যে সারণী পাওয়া যায় তাকে বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বলে। অর্থাৎ অশ্রেণীকৃত যে তথ্য সারিটা আছে সেটা অশ্রেণীকৃত, তাকে কোনো শ্রেণীকরণ করা হয়নি। তো এই অশ্রেণীকৃত তথ্য সারিটাতে কোন সংখ্যাটি কতবার আছে তা আমরা সাজিয়ে লিখে যে সারণী পাবো তাকে বলবো বিচ্ছিন্ন বা বিরত গণসংখ্যা নিবেশন। তাহলে এই বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে কি থাকে না? শ্রেণীব্যক্তি থাকে না। কোন সংখ্যাটি কতবার আছে তা প্রথমে টালি চিহ্নের সাহায্যে এবং পরে সংখ্যার সাহায্যে দেখানো হয়। অর্থাৎ যেহেতু এখানে কোনো শ্রেণীব্যক্তি থাকবে না, অশ্রেণীকৃত ভাবে থাকবে, এবং কোন সংখ্যাটি কতবার আছে তা প্রথমে টালি চিহ্নের সাহায্যে প্রকাশ করব এবং পরে গণসংখ্যার সাহায্যে অর্থাৎ সংখ্যার সাহায্যে, যতটা টালি চিহ্ন যতটা দাগ থাকবে সেটাকে আমরা সংখ্যার সাহায্যে দেখাবো। এটাকে বলে বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যা। আমরা একটা উদাহরণ দিলে সেটা আমাদের খুব ক্লিয়ার হবে। যেমন একটি বাগানে প্রতি গাছে ফলের সংখ্যা নিম্নরূপ। একটি বাগানে প্রতি গাছে, কোনো গাছে 4টি আছে, কোনো গাছে 6টি, কোনো গাছে 8টি, কোনো গাছে 8টি, কোনো গাছে 5টি, কোনো গাছে 6টি, কোনো গাছে 7টি, এরকম ভাবে প্রতি গাছে ফলের সংখ্যা নিম্নরূপ। তো এইগুলাকে আমরা অশ্রেণীকৃত, এটাকে আমরা শ্রেণীকরণ করব না করে তার থেকে আমরা গণসংখ্যা তৈরি করব। তো আমরা এখানে লিখতে পারি যে ফলের সংখ্যা যে প্রতি গাছে যে যতটি সংখ্যক ফল আছে সেগুলো আমরা লিখি। যেমন কোনো গাছে আছে 4টা, কোনো গাছে 5টা, আমরা নিচে নিচে লিখবো কোনো গাছে 6টা, কোনো গাছে 7টা, কোনো গাছে 8টা, কোনো গাছে 9টা এবং কোনো গাছে 10টা ফল রয়েছে। এখন আমরা টালি চিহ্নের মাধ্যমে এই ফলের সংখ্যা, অর্থাৎ মানে 4টা ফল আছে কতটি গাছে, আমরা এটা টালি চিহ্নের মাধ্যমে দেখাবো। তাহলে 4টা ফল আছে কতটি গাছে, তাহলে এখানে একটা 4 আছে, তার জন্য আমরা এখানে একটা দাগ দেব। তারপর আছে এই এখানে আছে 6টি ফল, তো 6টি ফল আমরা 6 এর বরাবর দাগ দেবো, এখানে একটা দাগ দেব। তারপর আছে 8টি ফল, আবার এখানে 8 এর বরাবর একটা দাগ দেব, আবার আছে 8টি, তারপর আরেকটা দাগ দেবো আমরা এখানে। তারপর আছে এখানে কি 5টি, তাহলে 5 এর বরাবর একটা দাগ দেব। 6 এখানে আছে 6টি, তারপর 6 এর বরাবর একটা দাগ, এখানে আবার 8টি আছে, আবার 8 এর বরাবর আরেকটি দাগ, তারপর আছে 7টি, 7 এর বরাবর একটা দাগ, তারপর আছে 9টি, এই 9 এর বরাবর একটা দাগ দেব। তারপর আছে 10 এবং দুইটা 10, তাহলে দুইটা 10 এর বরাবর দুইটা 10, আমরা দুইটা দাগ দেব। তারপর আবার আছে 8টি, তাহলে 8টি আমরা দাগ দিলাম। তারপর আছে 7টি, তাহলে আবার 7 এর দিকে আরেকটা দাগ দিলাম। তারপর আছে 9টি, আবার 9 এর বরাবর আরেকটি দাগ দিলাম। তারপর আছে আবার 7টি, তাহলে আবার 7 এর বরাবর আমরা আরেকটা দাগ দিলাম। তারপর আছে 4টি, 4 এর বরাবর দেব আরেকটা দ্বিতীয় দাগ। তারপর 5টি, তাহলে 5 এর বরাবর আমাদের এটা দ্বিতীয় দাগ। তারপর আবার আছে 7, 7 এর বরাবর চতুর্থ দাগটা এটা। তারপরে 5, তাহলে 5 এর বরাবর আমরা আরেকবার দাগ দিলাম। তারপরে 8, এই যে 8, এখানে 4টা হয়ে গেছিল আমাদের, আগেই 4টা হয়ে গেছে, এখন 8 আরেকবার আসছে। অর্থাৎ এই 8 যদি আরেকবার এসে থাকে তখন আমরা এই লম্বালম্বি দাগ না দিয়ে আমরা কি করব, এই পঞ্চম দাগটা এভাবে ক্রস করে দেব। অর্থাৎ যেমন এটা সবগুলা ঘরের উপরে একটা ক্রস চিহ্নের মতো হয়, আমরা একটা ক্রস চিহ্ন দেবো। অর্থাৎ পঞ্চম 8 5তম বার আসছে, অর্থাৎ পঞ্চম বার আসছে, এই জন্য 4টা দেওয়ার পর আমরা পঞ্চমবার 8 পাইছি, তার জন্য এটাকে আমরা কি করবো, একটা ক্রস দাগ দিয়ে দেবো।
তারপরে আছে 9, আমরা 9 এর বরাবর একটি দাগ দেব। এবার আমরা হিসাব করি, যেহেতু এখানে টালি চিহ্ন আছে, দুইটা চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে আমরা সংখ্যায় লিখবো। তো সংখ্যায় লিখবো দুইটা দাগ, এর জন্য 2, তিনটা দাগ এখানে 3, দুইটা দাগ আবার 2, চারটা দাগ এখানে 4, এখানে 5টা, এখানে 4টা আছে খাড়া দাগ এবং তাদের যে ক্রস করা হয়েছে এটা একটা নিয়ে সহ 5টা। তারপরে এখানে আছে 3টা, এখানে আছে কয়টা? 2টা। তাহলে এই টোটাল গণসংখ্যা কয়টা? আমরা এখান থেকে বুঝতে পারবো যে টোটাল গাছের সংখ্যা হলো 21টা। 21টা গাছ, অর্থাৎ 4টি ফল আছে এরকম গাছের সংখ্যা 2টা, 5টি ফল ধরেছে এরকম গাছের সংখ্যা 3টা, 6টি ফল ধরেছে এরকম গাছের সংখ্যা 2টা। তাহলে আমরা এই গণসংখ্যাটা বুঝতে পারি যে ফলের সংখ্যা, অর্থাৎ 4টি ফল আছে এরকম গাছের সংখ্যা কতটি আছে। তাহলে এই যে আমাদের যে তথ্যটা দেয়া আছে এলোমেলো ভাবে, এটাকে আমরা কি করলাম? এটাকে সাজিয়ে লিখলাম। সাজিয়ে লিখে এবং ফল ধরেছে 4টা এরকম গাছের সংখ্যা কয়টা আছে। তো এই ঘটনাটা যতবার ঘটেছে এই তত সংখ্যাটা কি বলবো আমরা? কি গণসংখ্যা। অর্থাৎ 4টি ফল ধরেছে এরকম গণসংখ্যা, অর্থাৎ এরকম গাছ হলো 2। এটাকে বলবো গণসংখ্যা। অর্থাৎ তথ্যমালায় যে এই তথ্যটা যতবার থাকবে ততবারটাই হবে কি? গণসংখ্যা। এরকম ভাবে আমরা সবগুলোকে কি করব? যোগ করতে পারি। তাহলে আমাদের এখানে গাছ আছে কয়টা? টোটাল 21টা। এইটা হলো একটা গণসংখ্যা নিবেশন। এবং এই যে গণসংখ্যা নিবেশন, এটা কিন্তু একটা অশ্রেণীকৃত, অর্থাৎ এখানে কোনো শ্রেণী নাই যে 4 থেকে 10 বা 5 থেকে 10 এরকম কোনো শ্রেণী নেই। সুতরাং এটাকে বলবো আমরা বিচ্ছিন্ন বা বিরত গণসংখ্যা নিবেশন, কারণ যেহেতু এখানে কি নেই? কোনো শ্রেণী নেই। এবার আমরা আরেকটাতে যাই, অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন কি? এই ধরনের গণসংখ্যা সারণীতে তথ্য সারিকে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের পার্থক্যের আলোকে কতগুলো শ্রেণীতে বিভক্ত করে শ্রেণী ও গণসংখ্যা আকারে দেখানো হয়। আগে যে আমরা অঙ্কটা করেছিলাম, এখানে কোনো তথ্য সারি, সে সারিতে কোনো আমরা সাজাই নাই, যে শ্রেণীতে কোনো সাজাই নাই, কিন্তু এখানে যে তথ্য সারিগুলো দেওয়া থাকবে এটাকে আমরা নির্দিষ্ট বৈশিষ্ট্যের পার্থক্যের আলোকে আমরা কি করব? বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব। যেমন 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20 এরকম আমরা শ্রেণীতে বিভক্ত করব এবং তাদের গণসংখ্যা দেখাবো। আর এটিকে বলে অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা। একটি অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী প্রস্তুতিতে শ্রেণীব্যাপ্তি, টালি চিহ্ন, গণসংখ্যা, যোজিত গণসংখ্যা ও শ্রেণী মধ্যমান শিরোনামে 5টি কলামের প্রয়োজন হয়। অর্থাৎ অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী প্রস্তুত করতে কি কি লাগে? শ্রেণীব্যাপ্তি থাকতে হবে, টালি চিহ্ন থাকতে হবে, গণসংখ্যা, যোজিত গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান, এরকম এই শিরোনামে অর্থাৎ 5টা শিরোনামে কলামের প্রয়োজন হয়ে থাকে। একটি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন প্রস্তুত করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয়। এবার আমরা গণসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালী আসি। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের পরিসংখ্যান, জীব পরিসংখ্যানের একটা পরীক্ষাতে গণসংখ্যা নিবেশন কিভাবে প্রস্তুত করা হয় এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। তো কিভাবে প্রস্তুত করা হয় তার আগে আমাদের জানতে হবে প্রস্তুত করার জন্য কি কি বিষয়গুলো থাকা দরকার। প্রথমত পরিসর, আমাদেরকে এই যে তথ্যমালা থাকবে, তথ্য দেওয়া থাকবে, এই তথ্যের থেকে আমরা পরিসর বের করব। তো পরিসর বের করতে হয় বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা কি করতে হবে? বিয়োগ করলে। অর্থাৎ বৃহত্তম সংখ্যা যদি একটা তথ্য সারিতে 45 হয় আর ক্ষুদ্রতম সংখ্যাটা যদি 4 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটা আমরা ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে আমরা যা পাবো সেটাকে বলবো আমরা পরিসর। তাহলে আমাদের পরিসর বের করতে হবে। দ্বিতীয়ত শ্রেণীর সংখ্যা নির্ধারণ। 5টির কম বা 25টির বেশি শ্রেণী নেওয়া হয় না। অর্থাৎ আমরা যে তথ্যগুলো থেকে আমরা শ্রেণী নেব সেখানে 5টির কম শ্রেণী নেওয়া যাবে না এবং 25টার বেশি শ্রেণী নেওয়া যাবে না। অর্থাৎ এই দুইটার মধ্যে থাকতে হবে, 5 এবং 25-এর মধ্যে থাকতে হবে। তারপরে আমাদের যেটা বিবেচনা করতে হবে শ্রেণীব্যাপ্তি। শ্রেণী পরিসরকে 5 দ্বারা ভাগ করিয়া, অর্থাৎ শ্রেণী আমরা 5টির কম এবং 25টির বেশি শ্রেণী নেওয়া হয় না। তো শ্রেণীর যে পরিসর আছে, এই যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে যে সংখ্যাটা বের হবে এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব অথবা তার ছোট 15 বা 25 দ্বারা ভাগ করব। তাহলে 5 দ্বারা ভাগ করে যে ভাগফল পাওয়া যায় আর 15 বা 25 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় উহার বড়। অর্থাৎ 5 দ্বারা যে ফলটা পাবো আর 15 বা 25 দ্বারা যে ফলটা পাবো তার মধ্যে যেই ফলটা বড় সেটাকে বলবো আমরা কি? শ্রেণী ব্যক্তি। অর্থাৎ শ্রেণীর ব্যক্তিরা নির্ধারণ করব আমরা এইভাবে। তারপর আরো রয়েছে যে শ্রেণীর সীমাদ্বয় নির্ধারণ। শ্রেণীর সীমা দুটি পদ্ধতির মধ্যে শ্রেণীর সীমা নির্ধারণ করা হয়ে থাকে। শ্রেণীর সীমা যেমন 5 থেকে 10, তাহলে 5 একটা নিম্ন সীমা আর 10 একটা ঊর্ধ্ব সীমা। তো আবার 10 থেকে 15, 10 তাহলে এখানে অর্থাৎ আমরা দেখাই যে কিভাবে শ্রেণীর সীমা নির্ধারণ করা হয়। দুটি পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করা হয়, একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি আর একটা হলো বহির্ভূত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতিটা কি? অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীর সীমাদ্বয় যেমন 0 থেকে 4 আবার 5 থেকে 9। তাহলে এখান থেকে এই 0টা হলো নিম্ন সীমা, এই 4টা হলো কি? ঊর্ধ্ব সীমা। আবার এখানে 5টা নিম্ন সীমা, 9টা ঊর্ধ্ব সীমা।
তাহলে এখানে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার মধ্যে কোনো কি নেই, মানে মিল নেই, ঠিক না? যে এখানে এখানে 0 আছে, এখানে আবার 4, এখানে 5, এখানে 9, তাহলে এখানে শ্রেণীর নিম্নসীমা হলো 10 আর এখানে কত 14। তাহলে এটাকে বলা হবে আমরা অন্তর্ভুত পদ্ধতি, অর্থাৎ যেখানে নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমার মধ্যে কি ভিন্ন ভিন্ন থাকে। অর্থাৎ প্রথম যে শ্রেণীটা আছে তার যে ঊর্ধ্বসীমা আর দ্বিতীয়টার যে নিম্নসীমা দুইটাই কি ভিন্ন ভিন্ন, এটাকে বলা হয় অন্তর্ভুত পদ্ধতি। এবার আমরা দেখাবো বহির্ভূত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতির শ্রেণী সীমা তো যেমন 0 থেকে 5 একটা শ্রেণী, আবার 5 থেকে 10, আবার 10 থেকে 15। তো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে প্রথম যে শ্রেণীটা আছে 0 থেকে 5, তো 0টা হলো নিম্ন সীমা, 5টা হলো ঊর্ধ্বসীমা। আবার দ্বিতীয় যে শ্রেণীটা আছে এটা 5 থেকে 10, তাহলে প্রথমটার যে ঊর্ধ্বসীমা দ্বিতীয়টার নিম্ন সীমা কি সেম, একই রকম, সেটাকে বলা হয় বহির্ভূত পদ্ধতি। অর্থাৎ প্রথমটার ঊর্ধ্বসীমা এবং দ্বিতীয়টার নিম্নসীমা যদি সেম হয়, এবার এইভাবে যদি সারি তৈরি করা হয় সেটাকে বলা হয় বহির্ভূত পদ্ধতি। তাহলে আমাদের শ্রেণী সীমাদ্বয় গণসংখ্যা নিবেশন প্রস্তুত করার সময় শ্রেণী সীমাদ্বয় কি করতে হবে, নির্ধারণ করতে হবে যে আমরা কোন পদ্ধতিতে কোন পদ্ধতিটা ব্যবহার করে আমরা গণসংখ্যা নিবেশন প্রস্তুত করব। তারপরে আমরা গণসংখ্যা নিবেশনের আরেকটি যেটা বিবেচনা করতে হবে সেটা হলো চালি চিহ্ন। গণসংখ্যা নির্ণয়ের জন্য প্রদত্ত তথ্য সারির প্রত্যেকটি মান যে শ্রেণীতে পড়ে সে শ্রেণীব্যাপ্তি বরাবর পরবর্তী কলামে একটি টালি চিহ্ন দিতে হয়। এর আগে যে আমরা অঙ্কটা করেছিলাম যে ওখানে আমরা টালি চিহ্ন কি দিয়েছিলাম যে ওই তথ্য সারিতে যে সংখ্যাটা যতবার থাকবে তার জন্য প্রতিটার জন্য একটা করে দাগ দিতে হয়, অর্থাৎ একটা আরেকটা কলামে। তো এরকম ভাবে যে একটা মান কোন শ্রেণীতে পড়ে, তাহলে ওই মানটা যে শ্রেণীতে পড়ে ঠিক ওই শ্রেণীর বরাবর আমরা একটা দাগ দেব, ওই দাগটাকে বলা হয় টালি চিহ্ন। হ্যাঁ, তারপরে হলো যে গণসংখ্যা, এই টালি চিহ্নটাকে গণনা করে শ্রেণী গণসংখ্যার হিসাবে আলাদা কলামে লেখা হয়, অর্থাৎ টালি চিহ্ন যতটা দাগ থাকবে আমরা গণসংখ্যা কলামটার মধ্যে তত সংখ্যা লিখব। তারপরে আসি যোজিত গণসংখ্যা, এটা আরেকটা কলাম। শ্রেণী সংখ্যা গণসংখ্যাগুলোকে পর্যায়ক্রমে যোগ করে, অর্থাৎ শ্রেণীর যে গণসংখ্যা থাকবে এগুলোকে পর্যায়ক্রমে যোগ করে প্রাপ্ত যোজিত গণসংখ্যা পরবর্তী কলামে লেখা হয়। অর্থাৎ আমাদের আরেকটা কলাম তৈরি করতে হবে, সেটা হলো যোজিত গণসংখ্যা। এখানে গণসংখ্যা যে মানগুলো থাকে আমরা যে গণসংখ্যা পেয়েছিলাম ওই গণসংখ্যাগুলো থেকে যোজিত গণসংখ্যা তৈরি হয়। আমরা একটা অঙ্ক দিলে ওখান থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে যোজিত গণসংখ্যা তৈরি হয়। তারপরে আমরা আসি যে 8 গণসংখ্যা নিবেশন প্রস্তুতিতে আরেকটি বিষয় বিবেচনা করতে হবে, সেটা হলো শ্রেণী মধ্যমান। শ্রেণীর মধ্যমান আমরা এভাবে নির্ণয় করব যে প্রত্যেক শ্রেণী নিম্নসীমা এবং উচ্চসীমা দুটির যোগফলকে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত শ্রেণীর মধ্যমান পরবর্তী কলামে লিখতে হয়। অর্থাৎ শ্রেণী মধ্যমানটা লেখার জন্য আমাদের আরেকটা কলাম তৈরি করতে হবে এবং আমরা এভাবে বের করব যে উচ্চসীমা এবং নিম্নসীমা আমরা কি করব, যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব। তো প্রথম যে আমি একটা শ্রেণী দেখিয়েছিলাম 0 থেকে 5, আমরা দুটো যোগ করব, উচ্চসীমা 5 এবং নিম্নসীমা 0, 5 আর 0 যোগ করলে 5 এবং 2 দ্বারা ভাগ করলে হবে কত, 2.5। ঠিক এরকম ভাবে 10 থেকে 15, 10 এবং 15 আমরা যোগ করব, যোগ করে কি করব, 2 দ্বারা ভাগ করব, সেটা হবে শ্রেণীর মধ্যমান। আমরা এখানে একটি অঙ্ক দেখব যে গণসংখ্যা নিবেশন কিভাবে প্রস্তুত করতে হয়। নিম্নে 35 জন শ্রমিকের বয়স দেওয়া হলো, গণসংখ্যা নিবেশন তৈরি করো। এটা বহির্ভূত পদ্ধতিতে করতে হবে, অর্থাৎ বহির্ভূত পদ্ধতিতে শ্রেণীটা তৈরি করতে হবে। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো থেকে আমরা শ্রেণী তৈরি করব এবং সেটা করব বহির্ভূত পদ্ধতিতে। তো আমরা বহির্ভূত পদ্ধতিতে করতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে, পরিসর নির্ধারণ করব। প্রথমেই শ্রেণীর বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মানকে আমরা বিয়োগ দেব, তাহলে আমাদের পরিসর পাবো। শ্রেণীর বৃহত্তম মান ছিল 35 এবং ক্ষুদ্রতম মান ছিল 10, তাহলে 35 থেকে 10 বাদ দিলে আমাদের থাকবে কত, 25। এবার শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা সমান হবে কয়টি, 5টি। শ্রেণীব্যাপ্তি যদি আমরা 5 ধরি, হ্যাঁ, তাহলে শ্রেণী সংখ্যা হবে 5টি। এবারে 5টি শ্রেণী আমরা তৈরি করি। 5টি শ্রেণী তৈরি করলাম যে 10 থেকে 15 একটা শ্রেণী, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35 এর একটা শ্রেণী তৈরি করা হলো। এবার আমাদের করতে হবে টালি। আমরা একটু শিরোনামগুলো দেখি, আমাদের যে কলামের শিরোনামগুলো আছে কি কি লাগে। টালি তৈরি করতে হবে, তারপর গণসংখ্যা, অর্থাৎ টালিটাকে সংখ্যায় প্রকাশ করলে গণসংখ্যা হবে, তারপর শ্রেণী মধ্যমান এবং যোজিত গণসংখ্যা। এবার আমরা দেখি যে টালিটা কিভাবে তৈরি করা হয়েছে। 10 থেকে 15 মধ্যে প্রথম যেই, আমরা একটু পেছনের দিকে যাই, আমাদের এই প্রথমে যে তথ্য সারি যে প্রথম মানটা আছে 10, তারপর আছে 15। তো 10টা যেই শ্রেণীতে পড়ে আমরা সেই শ্রেণীতে একটা দাগ দেব। আমরা একটু দেখি যে 10 প্রথম যে শ্রেণীটা ছিল আমরা এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দেব। তারপরে ছিল আমাদের 15 ছিল,
আমাদের ইয়ার ছিল 15। ঠিক এরকম ভাবে আমরা এখানে 15টা, যেহেতু এখানে আমাদের 15টা আমরা এখানে দেবো, 15-এর জন্য আমরা পরবর্তী সংখ্যাটা বহির্ভূত পদ্ধতিতে পরবর্তী সংখ্যাটাতে আমরা চিহ্নটা দেব, অথবা আমরা এখানেও দিলেও পারি, তবে আমরা বহির্ভূত পদ্ধতিতে দ্বিতীয়টার মধ্যেই আমরা চিহ্নটা দেব। ঠিক এরকম ভাবে প্রত্যেকটি মান আমরা এভাবে যে যে শ্রেণীতে পড়ে ঠিক সেই শ্রেণীতে আমরা মানগুলো জন্য টালির জন্য এক একটা করে দাগ দেব। এবার আমাদের যেটা করতে হবে তা হলো যে টালিতে যতটা দাগ থাকবে ততটা গণসংখ্যায় ততটা সংখ্যা লিখবো। তাহলে এখানে আছে আমাদের কয়টা, 1টা 2টা 3টা 4টা, এই ক্রসটা সহ 5টা, আর এখানে একটা 6টা, তাহলে লিখবো আমরা 6টি। ঠিক এরকম ভাবে এখানে আছে কয়টা, এই ক্রস দাগ সহ 5টা আর 2টা 7টা, তারপরে এখানে আছে 4টা, এখানে আছে 5টার 4টা 9টা, এখানে আছে 5টার 4টা 9টা। এটাও লিখলাম গণসংখ্যা। এবার আমাদের শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। শ্রেণী মধ্যমান আমি বলেছি যে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 15 আর 10 কত, 25। 25কে আমরা কি করব, যোগ করব 2 দ্বারা, তারপরে ভাগ। তো 25কে এই 10 এবং 15 আমরা যোগ করলাম, যে 10 আর 15 যোগ করলে হবে 25। 25কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি হবে 12.5, অর্থাৎ শ্রেণী মধ্যমান 12.5। ঠিক এরকম ভাবে প্রত্যেকটি 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের শ্রেণী মধ্যমানটা পাওয়া যাবে। এবার যোজিত গণসংখ্যাটা কিভাবে হবে? যোজিত গণসংখ্যার ক্ষেত্রে প্রথম যে গণসংখ্যাটা আছে আমরা সরাসরি তাকে এখানে বসিয়ে দেব। পরবর্তী যে গণসংখ্যাগুলো হবে, এই যে প্রথম এই যে সংখ্যাটা আছে এটার আর দ্বিতীয় গণসংখ্যাটার সাথে প্রথম যোজিত গণসংখ্যাটা দ্বিতীয় গণসংখ্যার সাথে যোগ হবে। তাহলে 6 আর 7 যোগ করলে হবে কত, 13। আবার 13টা তাদের তৃতীয়টার সাথে যোগ হবে, তাহলে 13 আর 4 যোগ করলে হবে 17। 17-এর সাথে আবার চতুর্থটাই যোগ হবে, 17 আর 9 হবে কত, 26। 26-এর সাথে শেষেরটা যোগ করব, শেষের গণসংখ্যাটা 26 আর 9 কত, 35। তাহলে যোজিত গণসংখ্যার যে সর্বশেষ যে মানটা পাওয়া যায় ওইটা হলো আমাদের টোটাল যে আমরা যে তথ্য দিয়েছিলাম ওই তথ্য সারিতে 35 জন লোকের কথা বলেছিলাম, ওই 35টা এখানে টোটাল, অর্থাৎ যোজিত গণসংখ্যার শেষের মানটা ওই মোট সংখ্যাটার সমান হবে। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, একটা গণসংখ্যা নিবেশন তৈরি করতে পারি। আমাদের যদি কতগুলো তথ্য দেওয়া থাকে, এই তথ্যগুলো থেকে আমরা পরিসর বের করে তারপর শ্রেণীব্যক্তি ধরে টালি তৈরি করে গণসংখ্যা, তারপর মধ্যমান এবং যোজিত গণসংখ্যা তৈরি করে আমরা একটা গণসংখ্যা নিবেশন তৈরি করতে পারি।